রোজগারটা করলে মাথা উঁচু করে দুবেলা আজকের জন্য, আর যেদিনকে আমি রোজগার করতে পারবো না उस दिन मेरा परिवार को देखने के लिए आज मेरा पैसा रोजगार हो जाएगा। আরে রানী সাহেবের মোড়ে যদি ছোট ছিলাম তখন যদি জিজ্ঞেস করতাম যে রানী সাহেব যাব, তো বাড়িতে বলে দিত যে ওইদিকে যাবি, দেখবি চারিদিকে যাত্রাপালার হোর্ডিং আর পোস্টার লাগানো আছে, ওই মোড়টাই রানী সাহেবের মোড়। এখন কম পোস্টার হোর্ডিং লাগানো থাকে। একদিন এসে জিজ্ঞেস করছিলাম যে কি হলো, যাত্রার বাজার ব্যবসা ভালো চলছে না? বলছে মোদী মমতা এমন যাত্রা নাটকে নেমেছে যে আসল যাত্রা নাটক উঠে গেল, এখন ওদের যাত্রা নাটকই বেশি চলছে। তাহলে দেখল আসানসোল লোকসভা কেন্দ্রে দুর্গাপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোলের দমকলের অফিসটা দেখেছেন? দমকল, যেখানে দমকলের গাড়িগুলো দাঁড়ায়, কি হলো দেখেননি? আরে যেদিকে দমকল, দমকল পেরিয়ে বাস স্ট্যান্ড, আর আমাদের এইদিকে যদি আমরা রানীগঞ্জের দিকে আসি তো ডান হাতে একটা পুলিশ স্টেশন, থানা। দেখেছেন তো? দেখেছেন? ওই বাস স্ট্যান্ডের এই বাঁ দিকটাতে দেখেছেন বেতের বোনা, বাঁশের কঞ্চি দিয়ে বোনা ঝুড়ি, খাঁচি, কুলা, পিছা সব বিক্রি করে না? এই বাজারেও বিক্রি হচ্ছে। কালকের পর ওইখানে আর মালের কোনো জোগাড় নাই, সব বিক্রি হয়ে যাচ্ছে হড়বড়িয়ে। বললাম কি হলো, তো শর্ট কেন? বলে কাল দিদি এত মিথ্যে কথা বলেছে যে ঝুড়ি ঝুড়ি তৃণমূলের কর্মীরাই ঘরে বয়ে নিয়ে যাবার জন্য সব ঝুড়ি কিনে নিয়ে গেছে। কাল এসেছিলেন এই আসানসোল লোকসভা কেন্দ্রে, কি কথা বলে গেলেন? বাঁচবে আমাদের কলিয়ারিগুলো? কি কথা বলে গেলেন? কলিয়ারিতে ধসে, কলিয়ারিতে আগুনে, কলিয়ারিতে সরকারি সংস্থাতে সরকারি ভাবে যে সমস্ত স্টাফরা কাজ করছিল প্রত্যেক दिन তাদের কাজ চলে যাচ্ছে, और वहां पर जो लोग कॉन्ट्रैक्चुअल के अंदर काम कर रहे हैं उन लोगों का वेतन क्या होगा? इस बारे में इस राज्य के मुख्यमंत्री के मुंह से एक भी सवाल, एक भी जवाब, एक भी बात निकला नहीं। क्यों? যদি এ কথা বলে তো নিজের ভাইপো খাঁচাতে ঢুকে যাবে, মোদি বলবে আর তোমার রেয়াত নেই। তাই সবার ভাইপো ভাগাড়ে যায়, নিজের ভাইপো বেঁচে থাক। এই পলিসিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে। झूठ बोलकर गई है कि यहाँ पर पानी का जो स्कीम था वो खुद करके गई है। झूठ, जनता का पैसा है, और ये पानी का जो स्कीम है ये स्कीम करना ही पड़ता था, क्योंकि इस आसानसोल लोकसभा केंद्र में প্রত্যেক দিন জল স্তর নিচে নেমে যাচ্ছে, মানুষ জল পাচ্ছে না। কিন্তু যাদেরকে মঞ্চের পিছনে বসিয়ে রেখে দিলেন, ডান দিকের পিছনে, বাঁ দিকের পিছনে, যে চেয়ার পায়নি দাঁড়িয়েছিল গলায় সাদা ওড়না নিয়ে, আপনার ওই সমস্ত এমসি যারা ছিল, যারা কাউন্সিলর ছিল, যারা বিধায়ক ছিল, তাদেরকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা বাড়িতে জলের প্রকল্পে লাইন দেওয়ার জন্য 3000 খরচ, সেখানে আপনারা 18,000, 20,000, 22,000 টাকা নিয়েছেন। আপনি যখন বলছিলেন গলা উঁচু করে আঁচলটাকে নিয়ে আর মাইকটাকে নিয়ে গোটা মঞ্চে দিক থেকে ওদিক, তখন পিছনে ওরা মাদারি খেল দেখে হাততালিটা বাজাচ্ছিল। কিন্তু নিচে নামতেই গোটা আসানসোল লোকসভা কেন্দ্রে যারা পয়সা খরচা করে জল নিয়েছে তারা তাদের কলারটা 4 জুন জাহানারা খানকে সাথে নিয়ে ধরে গলায় গামছা দিয়ে, যে পয়সা দিয়ে ঘুষ দিয়ে জল নিয়েছে সেই পয়সাটা তাদের কাছে আদায় করবে। সেদিন আমরা দেখবো রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় বুকের ধক নিয়ে এখানে কথা বলতে পারে, আর পিছনে যারা মাদারি খেল দেখার মতন কালকে দাঁড়িয়ে তালি দিচ্ছিল তাদের কতটা তালি বাজে। কি বলতে চাইছেন আপনি? গোটা আসানসোল কর্পোরেশনের কথা ছেড়ে দিলাম, শুধুমাত্র এই রানীগঞ্জ যদি পুরনো পৌরসভা আর এখানকার 11টা ওয়ার্ডের কথা আমরা জিজ্ঞেস করি, 102টা বুথ আছে এখানে। শুধুমাত্র রানীগঞ্জ পৌরসভাতে 1-2 বুথ बांटते पारे বা कमते पारे। सुबह जब हम लोग घर से निकलते हैं तब जो लोग सफाई करते हैं सुबह से लेकर दोपहर तक इस कड़कती धूप में, तब भी हम लोग बोलते हैं যে আমার নালিটা একটু ওইদিকে বেশি করে নিয়ে নিবি। যদি বলে যে দাদা একটু জল হবে, তো বাড়ি থেকে যে জলটা দিয়ে দেয় তো বলে ওই বোতলটা ওদেরকেই দিয়ে দিবি, বোতলটা আর ঘরে নিবি না, কারণ ওরা নোংরা ঘাটছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোলের বুকে এসে সভা করলেন, একটা কথা বলে যেতে পারলেন যে এই রানীগঞ্জ এখানে যে বড়টা আছে সেই বড়তে যারা স্থায়ী পার্মানেন্ট কাজ করছে তারা 43 জন, আর 392 জন অস্থায়ী সাফাই কর্মী আছে, তাদের বেতনটা কত? আসানসোল কর্পোরেশনের অভ্যন্তরে 1,500 না 3,000 করে কাউন্সিলরদের বেতন বাড়লো। লজ্জা করে না আপনাদের?
ভোরবেলা থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত প্রত্যেকটা দিন গোটা এলাকা সাফাই করছে, তাদেরকে 35 টাকা না 30 টাকা বেতন বাড়ানোর জন্য বড়গুলো আর আসানসোল কর্পোরেশন আমাদেরকে, আমাদের সাফাই কর্মীর ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে অবরোধ করতে হলো। তবে গিয়ে একদিকে কাউন্সিলরদের বেতন বাড়লো 1000 আর ওদের বেতন বাড়লো 30 টাকা। काउंसिलर काउंसिलर है और जो सफाई कर्मी है उसका कोई जिंदगी भी नहीं, उसका कोई परिवार भी नहीं। কত টাকা বেতন পাচ্ছে? 83টা আইসিডিএস সেন্টার আছে, 103টা বুথ, 103টা বুথে যদি 1000 করে ভোটার ধরি তাহলে কত ভোটার হয়? ভোটার বাদ দিয়ে দিন, তার সঙ্গে জনসংখ্যা কত হয়? একটা বুথে যদি 1000 ভোটার হয় তাহলে জনসংখ্যা হবে 1500। একটা বুথে যদি 1500 জনসংখ্যা হয় তাহলে 100টা বুথে लाख लाख जनसंख्या। সেখানে মাত্র 83টা आईसीडीएस सेंटर चल रहा है आंगनबाड़ी का। आंगनबाड़ी का जो लोग है, जो सहायिका है, जो कर्मी है, उन लोगों का काम क्या है? जो प्रेग्नेंट महिला हम लोगों का घर में, हम लोगों का गांव में, हम लोगों का बस्तियों में वो लोग बसर करता है, उन लोगों के पास जाना, वो लोग अपना पोलियो वाला कार्ड बनाया है या नहीं, वो लोग ठीक तरह से अपना टीका लिया है ना नहीं, उन लोगों का शरीर में खून है या नहीं, वो लोग खाना ठीक तरह से पा रहा है या नहीं, उन लोगों का शरीर में खून या दूध है, ये जांच करना उन लोगों का काम नहीं है। उन लोगों का ये काम नहीं है आईसीडीएस का कि दिन भर में তাদের বাড়িতে একটা ডিম সেদ্ধ, কিছু সয়াবিন, কিছু মুসুরির ডাল, একটু ছাতু মাখা পৌঁছে দিই। যে বাচ্চাগুলোর 5 বছরের নিচে বয়স তাদেরকে একটু আইসিডিএস সেন্টারগুলোতে নিয়ে এসে লেখাপড়া শেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো, স্বাস্থ্য জিনিস শেখানো, শিক্ষার বিষয়গুলোকে শেখানো। কিন্তু আজকে 103টা 1.5 লাখের বেশি যেখানে জনসংখ্যা, 60% যেখানে ইয়াঙ্গার, 50% যেখানে মহিলারা, যেখানে তার মধ্যে প্রায় 20% মহিলারা প্রেগনেন্সিতে থাকেন, পোয়াতি হয়, उस माओ के लिए মাত্র 83টা আইসিডিএস সেন্টার, তার মধ্যেও 3-4টা আইসিডিএস সেন্টারে কোনো সহায়িকা, কোনো কর্মী নেই। বেতন কত বেতন পায়? একজন সরকারি স্কুলে, একজন সরকারি হসপিটালে যারা কাজ করছে মাসের শেষে বেতন নিয়ে যাচ্ছে 40,000, 50,000, 60,000। कोई खिलाफत नहीं है उन लोगों के खिलाफ। কাজ করছেন দস্তুর মতন, পয়সা নিচ্ছেন, কিন্তু তার মতোই তো আইসিডিএস এ কাজ করছে, তার মতোই তো সাফাই কর্মীতে কাজ করছে, তার মতোই তো কলিয়ারিতে যারা কন্ট্রাক্টুয়াল আছে তারা কাজ করছে। তাদের বেতন কত? মাস গেলে 4,500। বেতন কত? মাস গেলে 6,500। বেতন কত? মাস গেলে 10,500। যদি মাস গেলে 10,500 টাকা বেতন হয় তাহলে একদিনে 300 টাকা বেতন। মাস গেলে যদি 450 টাকা বেতন হয়, 4,500 টাকা, তাহলে দিন গেলে 150 টাকা বেতন। 150 টাকাতে কি হয় একদিনে? কি হয়? আসানসোল কর্পোরেশনের মেয়র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোল লোকসভা কেন্দ্রে এলেন। আসানসোল লোকসভা কেন্দ্রে 8টা পঞ্চায়েতের ব্লক আর 102টা এখানে আমাদের ওয়ার্ড 106টা। সেই 100 এতগুলো ওয়ার্ডে যে সাফাই কর্মীরা আছে, যে আইসিডিএস সেন্টার আছে, সেখানে যে মহিলারা সুস্থতা সেবা নিতে যাবে, তাদেরকে যারা সেবা দেবে, তাদের জন্য কোনো কথা বললেন না। ব্লুপ্রিন্ট নেই है। क्यों? কারণ তিনি এখন কয়লা চোরের টাকার পয়সাতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন গোটা দুর্গাপুর আর গোটা আসানসোল জুড়ে। আর আপনার আমার ট্যাক্সের টাকাতে 100 কোটি টাকা খরচা করে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। মিথ্যা কথা বলছেন। ডিসেম্বরে বাড়ি তৈরির পয়সা দিয়ে দেবে, মিথ্যা কথা বলছেন। এর ওর হাতে টাকা গুঁজে দেবেন। আমি থাকি কুলটিতে নিয়ামতপুর বাজারে, আমিও আমার জামা কাপড় সেলাই করাতে চাই। পয়লা বৈশাখের আগে আমিও গেছিলাম দোকান। লেডিস টেলারটার বাইরে পাশে জেন্টস টেলারটাও ছিল। একটা লোক গেছিল একটা ছিট নিয়ে, কাপড় নিয়ে। बोला कि भैया तो पैंट बना दीजिए, कितना पैसा लगेगा? बोला 350 रुपए। बोले अगर जंगिया बनाएंगे तो कितना लगेगा? तो बोला 35 रुपए। तो बोला ठीक है, मेरे पास तो 350 रुपए नहीं है, ये मेरा कपड़ा है, आप एक तो जांगिया ही बना दीजिए 35 रुपए में। बस एक चीज का ख्याल रखना, झुलटा जाते पाप पर्यন্ত হয়। চালাকি দিয়ে কখনো দেশ চলে? চালাকি দিয়ে কখনো বিধানসভা চলে? চালাকি দিয়ে কখনো মানুষের ভোট আদায় করা যায়? पैसा है आपके पास, मंच बनाकर लोगों को झूठा दिलासा, लोगों को खोखले बांधे और झूठी सपने आप लोग दिखाकर जा रहे हैं। গোটা আসানসোল শিল্পাঞ্চলটা ডুবে যাচ্ছে। ওদিকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটা যে কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে। হিন্দুস্তান কেবলসটা বন্ধ হয়ে গেছে।
हम लोगों को गाड़ी चाहिए, ना तो हम लोगों को बंगला चाहिए। ভাইপো খাঁচাতে ঢুকে যাবে, মোদি বলবে আর তোমার রেয়াত নেই। তাই সবার ভাইপো ভাগাড়ে যায়, নিজের ভাইপো বেঁচে থাক। এই পলিসিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে। আমাদের কাছে লাল ঝান্ডা কি? আমাদের কাছে পার্টি হলো দীনেশ মন্ডল, আমাদের কাছে পার্টি হলো এই 33 নম্বর ওয়ার্ডের বুক চিতিয়ে খাটার জন্য, পার্টির হয়ে ভোটে লড়ার জন্য প্রত্যেকটা দিন গরিব মানুষের সাথে, তাদের রুটি রুটির সাথে লড়াই আন্দোলনে থাকা। এই মঞ্চ থেকে শুরু করে ওইদিকে দাঁড়িয়ে আছে একদম কম বয়সী ছেলেরা, যারা একটু আগে এসে আমাদেরকে বলে গেল যে 33 নম্বর ওয়ার্ডে এখানে কারো ডাল গলবে না, এখান থেকে যদি যেতে তো জানারা খানিয়ে দিবে। আমাদের কাছে পার্টি এরা, আমাদের কাছে পার্টি দীনেশ মন্ডল, রুনু দত্তরা। এই কারণে আমাদের পার্টিতে কেউ কিছু আনডিউ অ্যাডভান্টেজ, কোন সুযোগ সুবিধা নিতে আসে না। আমাদের পার্টিতে যারা এখানে কাজ করতে আসে, যারা কাজ করে, যারা বুক চিতিয়ে লড়াই করে, সেটা বংশগোপাল চৌধুরী হোক, জাহানারা খান হোক, মঞ্চে বসে থাকা হোক, বা আপনারা হোক, বা বয়সের ভারে আজকে দীনেশ মন্ডলরা হোক, যারা একটু কম কাজ করছেন, তারা এই পার্টিতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কিছু দিতে এসেছে। কি দিতে এসছে? আত্মমর্যাদা বোধ। কি দিতে এসছে? আত্মসম্মান বোধ। কি দিতে এসছে? আমি একা বাঁচতে পারবো না, আমাকে যদি বাঁচতে হয় তাহলে সবাইকে নিয়ে বাঁচতে হবে। কি দিতে এসছে? সবাইকে বাঁচাতে হবে, এই ভাবনা, এই বিচার, এই বুদ্ধি দিতে এসছে। কি দিতে এসছে? একা কোন রকমে 5,000 10,000 ইলিগাল 2 নম্বরই বেআইনি রাস্তায় দাঁড়িয়ে 200-500 টাকা ইনকাম করে নিয়ে ঘর ঢুকে যাওয়াটাকে পার্টি বলে না। কাকে পার্টি বলে? পার্টি ওকে বলে না যে দুধ আমার কয়লা এখান থেকে বেচে দিলাম আর নিজের আজকের দিনের মদ মাংসের জোগাড় হয়ে গেল, তাকে পার্টি বলে না। পার্টি কাকে বলে? পার্টি একে বলে না যে কোথাও কোন কাউন্সিলরের সাথে একটু পাশাপাশি ঘুরে 2-5,000 টাকা ঘুষ দিয়ে আর কোথাও একটা নিজের নাম লিখিয়ে একটা ঠিকাদারিতে কাজ পেয়ে যাওয়া, তাকে পার্টি বলে না। পার্টি তাকে বলে যে ক্লাসরুমের যেমন লাস্ট বেঞ্চের কর্নারে বসা, কোণে বসা একটা বাচ্চা ছেলে, যে যখন ক্লাসের ভেতরে মাস্টারমশাই দিদিমণিরা ঢোকে তখন ও আগের দিন পড়া করে আসতে পারেনি, জামাটা কেচে আসতে পারেনি, ব্যাগের ভিতরে সবকটা বইও নেই, বইয়ের সাথে সবকটা খাতা নেই, কিন্তু মায়ের ধমকানিতে স্কুলে গেছে আর একদম পিছনের বেঞ্চে বসে কোণের দিকে বসে নিয়ে মাথাটা নামিয়ে আছে, যাতে কোন রকমে ভুলেও দিদিমণি ওকে ডেকে না জিজ্ঞেস করে যে পড়াটা করে এসেছি। আমাদের পার্টির কথা হলো লাস্ট বেঞ্চের কোণে বসা ওই ছেলেটাকে সে যাতে ফার্স্ট বেঞ্চে বসার মতন, সে লেখাপড়া, সে জামা কাপড়, যে সুস্থ, যে নিজের একটা পরিবেশ পায়, তার জন্য লড়ে যাওয়া, সেইটা হলো আমাদের পার্টি। তাই আমাদের পার্টি আপনাকে হাত পেতে বেঁচে থাকার জন্য এখানে শেখাতে আসেনি। আমাদের পার্টি শেখাতে এসেছে যে অনুদানে নয়, যদি বাঁচতে হয় তাহলে অধিকারে বাঁচতে হবে, আর অধিকারে যদি বাঁচতে হয় তাহলে মাথা উঁচু করে স্বচ্ছতার সাথে বেঁচে থাকার জন্য একটা খাটার জায়গা চাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি, इस आसनसोल लोकसभा केंद्र में और इस रानीगंज विधानसभा केंद्र में সব পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য খাটার জায়গা আমরা পাচ্ছি? কোথাও একটা রোজগারের ব্যবস্থা আছে যে রোজগারটা করলে মাথা উঁচু করে দুবেলা আজকের জন্য, আর যেদিনকে আমি রোজগার করতে পারবো না उस दिन मेरा परिवार को देखने के लिए आज मेरा पैसा रोजगार हो जाएगा। আরে রানী সাহেবের মোড়ে যদি ছোট ছিলাম তখন যদি জিজ্ঞেস করতাম যে রানী সাহেব যাব, তো বাড়িতে বলে দিত যে ওইদিকে যাবি, দেখবি চারিদিকে যাত্রাপালার হোর্ডিং আর পোস্টার লাগানো আছে, ওই মোড়টাই রানী সাহেবের মোড়। এখন কম পোস্টার হোর্ডিং লাগানো থাকে। একদিন এসে জিজ্ঞেস করছিলাম যে কি হলো, যাত্রার বাজার ব্যবসার ভালো চলছে না? বলছে মোদি মমতা এমন যাত্রা নাটকে নেমেছে যে আসল যাত্রা নাটক উঠে গেল, এখন ওদের যাত্রা নাটকই বেশি চলছে। তাহলে দেখলো আসানসোল লোকসভা কেন্দ্রে, দুর্গাপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোলের দমকলের অফিসটা দেখেছেন? দমকল, যেখানে দমকলের গাড়িগুলো দাঁড়ায়, কি হলো দেখেননি? আরে যেদিকে দমকল পেরিয়ে বাস স্ট্যান্ড, আর আমাদের এইদিকে যদি আমরা রানীগঞ্জের দিকে আসি তো ডান হাতে একটা পুলিশ স্টেশন, থানা, দেখেছেন তো? দেখেছেন? ওই বাস স্ট্যান্ডের এই বাঁ দিকটাতে দেখেছেন বেতের বোনা, বাঁশের কঞ্চি দিয়ে বোনা ঝুড়ি, খাঁচি, কুলা, পিছা সব বিক্রি করে না? এই বাজারেও বিক্রি হচ্ছে। কালকের পর ওইখানে আর মালের কোনো জোগাড় নাই, সব বিক্রি হয়ে যাচ্ছে হড়বড়িয়ে।
বললাম কি হলো তো শর্ট কেন? বলে কাল দিদি এত মিথ্যে কথা বলেছে যে ঝুড়ি ঝুড়ি তৃণমূলের কর্মীরাই ঘরে বয়ে নিয়ে যাবার জন্য সব ঝুড়ি কিনে নিয়ে গেছে। কাল এসেছিলেন এই আসানসোল লোকসভা কেন্দ্রে, কি কথা বলে গেলেন? বাঁচবে আমাদের কলিয়ারিগুলো? কি কথা বলে গেলেন? কলিয়ারিতে ধসে, কলিয়ারিতে আগুনে, কলিয়ারিতে সরকারি সংস্থাতে সরকারি ভাবে যে সমস্ত স্টাফরা কাজ করছিল प्रत्येक दिन তাদের কাজ চলে যাচ্ছে। और वहां पर जो लोग कॉन्ट्रैक्चुअल के अंदर काम कर रहे हैं उन लोगों का वेतन क्या होगा? इस बारे में इस राज्य के मुख्यमंत्री के मुंह से एक भी सवाल, एक भी जवाब, एक भी बात निकला नहीं। क्यों? যদি ये কথা বলে তো নিজের ভাইপো খাঁচাতে ঢুকে যাবে, মোদি বলবে আর তোমার রেয়াত নেই। তাই সবার ভাইপো ভাগাড়ে যায়, নিজের ভাইপো বেঁচে থাক, এই পলিসিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে। झूठ बोलकर गई है कि यहाँ पर पानी का जो स्कीम था वो खुद करके गई है। झूठ, जनता का पैसा है और ये पानी का जो स्कीम है ये स्कीम करना ही पड़ता था, क्योंकि इस आसनसोल लोकसभा केंद्र में প্রত্যেক দিন জল স্তর নিচে নেমে যাচ্ছে, মানুষ জল পাচ্ছে না। কিন্তু যাদেরকে মঞ্চে পিছনে বসিয়ে রেখে দিলেন, ডান দিকের পিছনে বাঁ দিকের পিছনে যে চেয়ার পায়নি দাঁড়িয়েছিল গলায় সাদা ওড়না নিয়ে, আপনার ওই সমস্ত এমসি যারা ছিল, যারা কাউন্সিলর ছিল, যারা বিধায়ক ছিল তাদেরকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা বাড়িতে জলের প্রকল্পে লাইন দেওয়ার জন্য 3000 খরচ, সেখানে আপনারা 18,000, 20,000, 22,000 টাকা নিয়েছেন। আপনি যখন বলছিলেন গলা উঁচু করে আঁচলটাকে নিয়ে আর মাইকটাকে নিয়ে গোটা মঞ্চে দিক থেকে ওদিক, তখন পিছনে ওরা মাদারি খেল দেখে হাততালি তো বাজাচ্ছিল, কিন্তু নিচে নামতেই গোটা আসানসোল লোকসভা কেন্দ্রে যারা পয়সা খরচা করে জল নিয়েছে তারা তাদের কলারটা 4 জুন জাহানারা খানকে সাথে নিয়ে ধরে গলায় গামছা দিয়ে যে পয়সা দিয়ে ঘুষ দিয়ে জল নিয়েছে সেই পয়সাটা তাদের কাছে আদায় করবে। সেদিন আমরা দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় বুকের ধক নিয়ে এখানে কথা বলতে পারে, আর পিছনে যারা মাদারি খেল দেখার মতন কালকে দাঁড়িয়ে তালি দিচ্ছিল তাদের কতটা তালি বাজে। কি বলতে চাইছেন আপনি? গোটা আসানসোল কর্পোরেশনের কথা ছেড়ে দিলাম, শুধুমাত্র এই রানীগঞ্জ যদি পুরনো পৌরসভা আর এখানকার 11টা ওয়ার্ডের কথা আমরা জিজ্ঞেস করি, 102টা বুথ আছে এখানে। শুধুমাত্র রানীগঞ্জ পৌরসভাতে একটা দুটো বুথ बांटते पारे বা कमते पारे। सुबह जब हम लोग घर से निकलते हैं तब जो लोग सफाई करते हैं सुबह से लेकर दोपहर तक इस कड़कती धूप में, तब भी हम लोग बोलते हैं যে আমার নালিটা একটু ওইদিকে বেশি করে নিয়ে নিবি। যদি বলে যে দাদা একটু জল হবে তো বাড়ি থেকে যে জলটা দিয়ে দেয় তো বলে ওই বোতলটা ওদেরকেই দিয়ে দিবি, বোতলটা আর ঘরে নিবি না, কারণ ওরা নোংরা ঘাটছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোলের বুকে এসে সভা করলেন, একটা কথা বলে যেতে পারলেন যে এই রানীগঞ্জ এখানে যে বড়টা আছে সেই বড়তে যারা স্থায়ী পার্মানেন্ট কাজ করছে তারা 43 জন আর 392 জন অস্থায়ী সাফাই কর্মী আছে, তাদের বেতনটা কত? আসানসোল কর্পোরেশনের অভ্যন্তরে 1,500 না 3,000 করে কাউন্সিলরদের বেতন বাড়লো। লজ্জা করে না আপনাদের? যারা ভোরবেলা থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত প্রত্যেকটা দিন গোটা এলাকা সাফাই করছে, তাদেরকে 35 টাকা না 30 টাকা বেতন বাড়ানোর জন্য বড়গুলো আর আসানসোল কর্পোরেশন আমাদেরকে, আমাদের সাফাই কর্মীর ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে অবরোধ করতে হলো। তবে গিয়ে একদিকে কাউন্সিলরদের বেতন বাড়লো 1000 আর ওদের বেতন বাড়লো 30 টাকা। काउंसिलर काउंसिलर है और जो सफाई कर्मी है उसका कोई जिंदगी भी नहीं, उसका कोई परिवार भी नहीं। কত টাকা বেতন পাচ্ছে? 83টা আইসিডিএস সেন্টার আছে, 103টা বুথ, 103টা বুথে যদি 1000 করে ভোটার ধরি তাহলে কত ভোটার হয়? ভোটার বাদ দিয়ে দিন, তার সঙ্গে জনসংখ্যা কত হয়? একটা বুথে যদি 1000 ভোটার হয় তাহলে জনসংখ্যা হবে 1,500। একটা বুথে যদি 1,500 জনসংখ্যা হয় তাহলে 100টা বুথে লাখ লাখ জনসংখ্যা। সেখানে মাত্র 83টা आईसीडीएस सेंटर चल रहा है आंगनबाड़ी का। आंगनबाड़ी का जो लोग है, जो सहायिका है, जो कर्मी है, उन लोगों का काम क्या है? जो प्रेग्नेंट महिला हम लोगों का घर में, हम लोगों का गांव में, हम लोगों का बस्तियों में वो लोग बसर करता है, उन लोगों के पास जाना, वो लोग अपना पोलियो वाला कार्ड बनाया है या नहीं, वो लोग ठीक तरह से अपना टीका लिया है ना नहीं, उन लोगों का शरीर में खून है या नहीं, वो लोग खाना ठीक तरह से पा रहा है या नहीं, उन लोगों का शरीर में
खून या दूध है, ये जांच करना उन लोगों का काम नहीं है। उन लोगों का ये काम नहीं है आईसीडीएस का कि दिन भर में তাদের বাড়িতে একটা ডিম সেদ্ধ, কিছু সয়াবিন, কিছু মুসুরির ডাল, একটু ছাতু মাখা পৌঁছে দিই। যে বাচ্চাগুলোর 5 বছরের নিচে বয়স তাদেরকে একটু আইসিডিএস সেন্টারগুলোতে নিয়ে এসে লেখাপড়া শেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো, স্বাস্থ্য জিনিস শেখানো, শিক্ষার বিষয়গুলোকে শেখানো। কিন্তু আজকে 103টা 1.5 লাখের বেশি যেখানে জনসংখ্যা, 60% যেখানে ইয়াঙ্গার, 50% যেখানে মহিলারা, যেখানে তার মধ্যে প্রায় 20% মহিলারা প্রেগনেন্সিতে থাকেন, পোয়াতি হয়, উস মাও কে লিয়ে মাত্র 83টা আইসিডিএস এর সেন্টার, তার মধ্যেও 3-4টা আইসিডিএস সেন্টারে কোনো সহায়িকা, কোনো কর্মী নেই। বেতন কত বেতন পায়? একজন সরকারি স্কুলে, একজন সরকারি হসপিটালে যারা কাজ করছে মাসের শেষে বেতন নিয়ে যাচ্ছে 40,000, 50,000, 60,000। कोई खिलाफत नहीं है उन लोगों के खिलाफ। কাজ করছেন দস্তুর মতন, পয়সা নিচ্ছেন, কিন্তু তার মতোই তো আইসিডিএস এ কাজ করছে, তার মতোই তো সাফাই কর্মীতে কাজ করছে, তার মতোই তো কলিয়ারিতে যারা কন্ট্রাক্টুয়াল আছে তারা কাজ করছে। তাদের বেতন কত? মাস গেলে 4,500। বেতন কত? মাস গেলে 6,500। বেতন কত? মাস গেলে 10,500। যদি মাস গেলে 10,500 টাকা বেতন হয় তাহলে একদিনে 300 টাকা বেতন। মাস গেলে যদি 450 টাকা বেতন হয়, 4,500 টাকা, তাহলে দিন গেলে 150 টাকা বেতন। 150 টাকাতে কি হয় একদিনে? কি হয়? আসানসোল কর্পোরেশনের মেয়র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোল লোকসভা কেন্দ্রে এলেন। আসানসোল লোকসভা কেন্দ্রে 8টা পঞ্চায়েতের ব্লক আর 102টা এখানে আমাদের ওয়ার্ড 106টা। সেই 100 এতগুলো ওয়ার্ডে যে সাফাই কর্মীরা আছে, যে আইসিডিএস সেন্টার আছে, সেখানে যে মহিলারা সুস্থতা সেবা নিতে যাবে, তাদেরকে যারা সেবা দেবে, তাদের জন্য কোনো কথা বললেন না। ব্লুপ্রিন্ট নেই হ্যাঁ। কেউ? কারণ তিনি এখন কয়লা চোরের টাকার পয়সাতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন গোটা দুর্গাপুর আর গোটা আসানসোল জুড়ে। আর আপনার আমার ট্যাক্সের টাকাতে 100 কোটি টাকা খরচা করে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। মিথ্যে কথা বলছেন। ডিসেম্বরে বাড়ি তৈরির পয়সা দিয়ে দেবে, মিথ্যে কথা বলছেন। ওর হাতে টাকা গুঁজে দেবেন। আমি থাকি কুলটিতে, নিয়ামতপুর বাজারে, আমিও আমার জামা কাপড় সেলাই করাতে চাই। পয়লা বৈশাখের আগে আমিও গেছিলাম দোকান। লেডিস টেলারটার বাইরে পাশে জেন্টস টেলারটাও ছিল। একটা লোক গেছিল একটা ছিট নিয়ে, কাপড় নিয়ে। बोला कि भैया तो पैंट बना दीजिए, कितना पैसा लगेगा? बोला 350 रुपए। बोले अगर जंगिया बनाएंगे तो कितना लगेगा? तो बोला 35 रुपए। तो बोला ठीक है, मेरे पास तो 350 रुपए नहीं है, ये मेरा कपड़ा है, आप एक तो जंगिया ही बना दीजिए 35 रुपए में। बस एक चीज का ख्याल रखना, झुलटा जाते पा पर्यন্ত হয়। চালাকি দিয়ে কখনো দেশ চলে? চালাকি দিয়ে কখনো বিধানসভা চলে? চালাকি দিয়ে কখনো মানুষের ভোট আদায় করা যায়? पैसा है आपके पास, मंच बनाकर लोगों को झूठा दिलासा, लोगों को खोखले बांधे और झूठी सपने आप लोग दिखाकर जा रहे हैं। गोटा आसानसोल শিল্পাঞ্চলটা ডুবে যাচ্ছে। ওদিকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটা যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। হিন্দুস্তান কেবলসটা বন্ধ হয়ে গেছে। এনডিএ গভর্নমেন্টে যখন বিজেপি পার্টিটা এই এসে চালুয়ালিয়ারা সেদিনকে সরকারে ছিল অটল বিহারী বাজপেয়ী, সেদিনকে কুলটি কারখানাটা বন্ধ করে দিয়ে চলে গেছিল। यूपीए गवर्नमेंट मनमोहन सिंह का सरकार और वंशो गोपाल चौधरी जब एमपी थे, उनके साथ और 60-62 एमपी, जब वो लोग बाहर से बोले थे कि हम लोगों को ना तो मिनिस्ट्री चाहिए, ना तो हम लोगों को गाड़ी चाहिए, ना तो हम लोगों को बंगला चाहिए। ভাইপো খাঁচাতে ঢুকে যাবে, মোদি বলবে আর তোমার রেয়াত নেই। তাই সবার ভাইপো ভাগাড়ে যায়, নিজের ভাইপো বেঁচে থাক। এই পলিসিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে। আমাদের কাছে লাল ঝান্ডা কি? আমাদের কাছে পার্টি হলো দীনেশ মন্ডল। আমাদের কাছে পার্টি হলো এই 33 নম্বর ওয়ার্ডের বুক চিতিয়ে খাটার জন্য, পার্টির হয়ে ভোটে লড়ার জন্য, প্রত্যেকটা দিন গরিব মানুষের সাথে, তাদের রুটির সাথে লড়াই আন্দোলনে থাকা। এই মঞ্চ থেকে শুরু করে ওইদিকে দাঁড়িয়ে আছে একদম কম বয়সী ছেলেরা, যারা একটু আগে এসে আমাদেরকে বলে গেল যে 33 নম্বর ওয়ার্ডে এখানে কারো ডাল গলবে না, এখান থেকে যদি যেতে তো জানারা খানিয়ে দিবে। আমাদের কাছে পার্টি এরা, আমাদের কাছে পার্টি দীনেশ মন্ডল, রুনু দত্তরা। এই কারণে আমাদের পার্টিতে কেউ কিছু আনডিউ অ্যাডভান্টেজ, কোনো সুযোগ সুবিধা নিতে আসে না।
আমাদের পার্টিতে যারা এখানে কাজ করতে আসে, যারা কাজ করে, যারা বুক চিতিয়ে লড়াই করে, সেটা বংশগোপাল চৌধুরী হোক, জাহানারা খান হোক, মঞ্চে বসে থাকা হোক, বা আপনারা হোক, বা বয়সের ভারে আজকে দীনেশ মন্ডলরা হোক, যারা একটু কম কাজ করছেন, তারা এই পার্টিতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কিছু দিতে এসেছে। কি দিতে এসছে? আত্মমর্যাদা বোধ। কি দিতে এসছে? আত্মসম্মান বোধ। কি দিতে এসছে? আমি একা বাঁচতে পারবো না, আমাকে যদি বাঁচতে হয় তাহলে সবাইকে নিয়ে বাঁচতে হবে। কি দিতে এসছে? সবাইকে বাঁচাতে হবে, এই ভাবনা, এই বিচার, এই বুদ্ধি দিতে এসছে। কি দিতে এসছে? একা কোন রকমে 5,000 10,000 ইলিগাল 2 নম্বরই বেআইনি রাস্তায় দাঁড়িয়ে 200-500 টাকা ইনকাম করে নিয়ে ঘর ঢুকে যাওয়াটাকে পার্টি বলে না। কাকে পার্টি বলে? পার্টি ওকে বলে না যে দুধ আমার কয়লা এখান থেকে বেচে দিলাম আর নিজের আজকের দিনের মদ মাংসের জোগাড় হয়ে গেল, তাকে পার্টি বলে না। পার্টি কাকে বলে? পার্টি একে বলে না যে কোথাও কোন কাউন্সিলরের সাথে একটু পাশাপাশি ঘুরে 2-5,000 টাকা ঘুষ দিয়ে আর কোথাও একটা নিজের নাম লিখিয়ে একটা ঠিকাদারিতে কাজ পেয়ে যাওয়া, তাকে পার্টি বলে না। পার্টি তাকে বলে যে ক্লাসরুমের যেমন লাস্ট বেঞ্চের কর্নারে বসা, কোণে বসা একটা বাচ্চা ছেলে, যে যখন ক্লাসের ভেতরে মাস্টারমশাই দিদিমণিরা ঢোকে তখন ও আগের দিন পড়া করে আসতে পারেনি, জামাটা কেচে আসতে পারেনি, ব্যাগের ভিতরে সবকটা বইও নেই, বইয়ের সাথে সবকটা খাতা নেই, কিন্তু মায়ের ধমকানিতে স্কুলে গেছে আর একদম পিছনের বেঞ্চে বসে কোণের দিকে বসে নিয়ে মাথাটা নামিয়ে আছে, যাতে কোন রকমে ভুলেও দিদিমণি ওকে ডেকে না জিজ্ঞেস করে যে পড়াটা করে এসেছি। আমাদের পার্টির কথা হলো লাস্ট বেঞ্চের কোণে বসা ওই ছেলেটাকে সে যাতে ফার্স্ট বেঞ্চে বসার মতন সে লেখাপড়া, সে জামা কাপড়, যে সুস্থ, যে নিজের একটা পরিবেশ পায়, তার জন্য লড়ে যাওয়া, সেইটা হলো আমাদের পার্টি। তাই আমাদের পার্টি আপনাকে হাত পেতে বেঁচে থাকার জন্য এখানে শেখাতে আসেনি। আমাদের পার্টি শেখাতে এসেছে যে অনুদানে নয়, যদি বাঁচতে হয় তাহলে অধিকারে বাঁচতে হবে, আর অধিকারে যদি বাঁচতে হয় তাহলে মাথা উঁচু করে স্বচ্ছতার সাথে বেঁচে থাকার জন্য একটা খাটার জায়গা চাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি, এই আসানসোল लोकसभा केंद्र में और इस रानीगंज विधानसभा केंद्र में সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য খাটার জায়গা আমরা পাচ্ছি? কোথাও একটা রোজগারের ব্যবস্থা আছে যে রোজগারটা করলে মাথা উঁচু করে দুবেলা আজকের জন্য, আর যেদিন আমি রোজগার করতে পারবো না उस दिन मेरा परिवार को देखने के लिए आज मेरा पैसा रोजगार हो जाएगा। আরে রানী সাহেবের মোড়ে যদি ছোট ছিলাম তখন যদি জিজ্ঞেস করতাম যে রানী সাহেব যাব, তো বাড়িতে বলে দিত যে ওইদিকে যাবি, দেখবি চারিদিকে যাত্রাপালার হোর্ডিং আর পোস্টার লাগানো আছে, ওই মোড়টাই রানী সাহের মোড়। এখন কম পোস্টার হোর্ডিং লাগানো থাকে। একদিন এসে জিজ্ঞেস করছিলাম যে কি হলো, যাত্রার বাজার ব্যবসা ভালো চলছে না? বলছে মোদী মমতা এমন যাত্রা নাটকে নেমেছে যে আসল যাত্রা নাটক উঠে গেল, এখন ওদের যাত্রা নাটকই বেশি চলছে। কাল এসেছিল আসানসোল লোকসভা কেন্দ্রে, দুর্গাপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী। আসানসোলের দমকলের অফিসটা দেখেছেন? দমকল, যেখানে দমকলের গাড়িগুলো দাঁড়ায়, কি হলো দেখেননি? আরে যেদিকে দমকল, দমকল পেরিয়ে বাস স্ট্যান্ড, আর আমাদের এইদিকে যদি আমরা রানীগঞ্জের দিকে আসি তো ডান হাতে একটা পুলিশ স্টেশন, থানা। দেখেছেন তো? দেখেছেন? ওই বাস স্ট্যান্ডের এই বাঁ দিকটাতে দেখেছেন বেতের বোনা, বাঁশের কঞ্চি দিয়ে বোনা ঝুড়ি, খাঁচি, কুলা, পিছা সব বিক্রি করে না? এই বাজারেও বিক্রি হচ্ছে। কালকের পর ওইখানে আর মালের কোনো জোগাড় নাই, সব বিক্রি হয়ে যাচ্ছে হড়বড়িয়ে। বললাম কি হলো, তো শর্ট কেন? বলে কাল দিদি এত মিথ্যে কথা বলেছে যে ঝুড়ি ঝুড়ি তৃণমূলের কর্মীরাই ঘরে বয়ে নিয়ে যাবার জন্য সব ঝুড়ি কিনে নিয়ে গেছে। কাল এসেছিলেন এই আসানসোল লোকসভা কেন্দ্রে, কি কথা বলে গেলেন? বাঁচবে আমাদের কলিয়ারিগুলো? কি কথা বলে গেলেন? কলিয়ারিতে ধসে, কলিয়ারিতে আগুনে, কলিয়ারিতে সরকারি সংস্থাতে সরকারি ভাবে যে সমস্ত স্টাফরা কাজ করছিল প্রত্যেক दिन তাদের কাজ চলে যাচ্ছে, और वहां पर जो लोग कॉन्ट्रैक्चुअल के अंदर काम कर रहे हैं उन लोगों का वेतन क्या होगा? इस बारे में इस राज्य के मुख्यमंत्री के मुंह से एक भी सवाल, एक भी जवाब, एक भी बात निकला नहीं। क्यों? যদি ये কথা বলে
তো নিজের ভাইপো খাঁচাতে ঢুকে যাবে, মোদি বলবে আর তোমার রেয়াত নেই। তাই সবার ভাইপো ভাগাড়ে যায়, নিজের ভাইপো বেঁচে থাক। এই পলিসিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে। झूठ बोल कर गई है कि यहाँ पर पानी का जो स्कीम था वो खुद करके गई है। झूठ, जनता का पैसा है और ये पानी का जो स्कीम है ये स्कीम करना ही पड़ता था, क्योंकि इस आसनसोल लोकसभा केंद्र में প্রত্যেক দিন জল স্তর নিচে নেমে যাচ্ছে, মানুষ জল পাচ্ছে না। কিন্তু যাদেরকে মঞ্চের পিছনে বসিয়ে রেখে দিলেন, ডান দিকের পিছনে বাঁ দিকের পিছনে যে চেয়ার পায়নি দাঁড়িয়েছিল গলায় সাদা ওড়না নিয়ে, আপনার ওই সমস্ত এমসি যারা ছিল, যারা কাউন্সিলর ছিল, যারা বিধায়ক ছিল, তাদেরকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা বাড়িতে জলের প্রকল্পে লাইন দেওয়ার জন্য 3000 খরচ, সেখানে আপনারা 18,000, 20,000, 22,000 টাকা নিয়েছেন। আপনি যখন বলছিলেন গলা উঁচু করে আঁচলটাকে নিয়ে আর মাইকটাকে নিয়ে গোটা মঞ্চে দিক থেকে ওদিক, তখন পিছনে ওরা মাদারি খেল দেখে হাততালিটা বাজাচ্ছিল। কিন্তু নিচে নামতেই গোটা আসানসোল লোকসভা কেন্দ্রে যারা পয়সা খরচা করে জল নিয়েছে, তারা তাদের কলারটা 4 জুন জাহানারা খানকে সাথে নিয়ে ধরে গলায় গামছা দিয়ে, যে পয়সা দিয়ে ঘুষ দিয়ে জল নিয়েছে সেই পয়সাটা তাদের কাছে আদায় করবে। সেদিন আমরা দেখবো রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় বুকের ধক নিয়ে এখানে কথা বলতে পারে, আর পিছনে যারা মাদারি খেল দেখার মতন কালকে দাঁড়িয়ে তালি দিচ্ছিল তাদের কতটা তালি বাজে। কি বলতে চাইছেন আপনি? গোটা আসানসোল কর্পোরেশনের কথা ছেড়ে দিলাম, শুধুমাত্র এই রানীগঞ্জ যদি পুরনো পৌরসভা আর এখানকার 11টা ওয়ার্ডের কথা আমরা জিজ্ঞেস করি, 102টা বুথ আছে এখানে। শুধুমাত্র রানীগঞ্জ পৌरसभा একটা দুটো বুথ बांटते पारे বা कमते पारे। सुबह जब हम लोग घर से निकलते हैं तब जो लोग सफाई करते हैं सुबह से लेकर दोपहर तक इस कड़कती धूप में, तब भी हम लोग बोलते हैं যে আমার নালিটা একটু ওইদিকে বেশি করে নিয়ে নিবি। যদি বলে যে দাদা একটু জল হবে, তো বাড়ি থেকে যে জলটা দিয়ে দেয় তো বলে ওই বোতলটা ওদেরকেই দিয়ে দিবি, বোতলটা আর ঘরে নিবি না, কারণ ওরা নোংরা ঘাটছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোলের বুকে এসে সভা করলেন, একটা কথা বলে যেতে পারলেন যে এই রানীগঞ্জ এখানে যে বড়টা আছে সেই বড়তে যারা স্থায়ী পার্মানেন্ট কাজ করছে তারা 43 জন আর 392 জন অস্থায়ী সাফাই কর্মী আছে, তাদের বেতনটা কত? আসানসোল কর্পোরেশনের অভ্যন্তরে 1,500 না 3,000 করে কাউন্সিলরদের বেতন বাড়লো। লজ্জা করে না আপনাদের? যারা ভোরবেলা থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত প্রত্যেকটা দিন গোটা এলাকা সাফাই করছে, তাদেরকে 35 টাকা না 30 টাকা বেতন বাড়ানোর জন্য বড়গুলো আর আসানসোল কর্পোরেশন আমাদেরকে, আমাদের সাফাই কর্মীর ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে অবরোধ করতে হলো। তবে গিয়ে একদিকে কাউন্সিলরদের বেতন বাড়লো 1000 আর ওদের বেতন বাড়লো 30 টাকা। काउंसिलर है और जो सफाई कर्मी है उसका कोई जिंदगी भी नहीं, उसका कोई परिवार भी नहीं। কত টাকা বেতন পাচ্ছে? 83টা আইসিডিএস সেন্টার আছে, 103টা বুথ, 103টা বুথে যদি 1000 করে ভোটার ধরি তাহলে কত ভোটার হয়? ভোটার বাদ দিয়ে দিন, তার সঙ্গে জনসংখ্যা কত হয়? একটা বুথে যদি 1000 ভোটার হয় তাহলে জনসংখ্যা হবে 1,500। একটা বুথে যদি 1,500 জনসংখ্যা হয় তাহলে 100টা বুথে लाख लाख जनसंख्या। সেখানে মাত্র 83টা आईसीडीएस सेंटर चल रहा है आंगनबाड़ी का जो लोग है, जो सहायिका है, जो कर्मी है, उन लोगों का काम क्या है? जो प्रेग्नेंट महिला हम लोगों का घर में, हम लोगों का गांव में, हम लोगों का बस्तियों में वो लोग बसर करता है, उन लोगों के पास जाना, वो लोग अपना पोलियो वाला कार्ड बनाया है या नहीं, वो लोग ठीक तरह से अपना टीका लिया है ना नहीं, उन लोगों का शरीर में खून है या नहीं, वो लोग खाना ठीक तरह से पा रहा है या नहीं, उन लोगों का शरीर में खून या दूध है, ये जांच करना उन लोगों का काम नहीं है। उन लोगों का ये काम नहीं है आईसीडीएस का कि दिन भर में তাদের বাড়িতে একটা ডিম সেদ্ধ, কিছু সয়াবিন, কিছু মুসুরির ডাল, একটু ছাতু মাখা পৌঁছে দিই। যে বাচ্চাগুলোর 5 বছরের নিচে বয়স তাদেরকে একটু আইসিডিএস সেন্টারগুলোতে নিয়ে এসে লেখাপড়া শেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো, স্বাস্থ্য জিনিস শেখানো, শিক্ষার বিষয়গুলোকে শেখানো। কিন্তু আজকে 103টা 1.5 লাখের বেশি যেখানে জনসংখ্যা, 60% যেখানে ইয়াঙ্গার, 50% যেখানে মহিলারা, যেখানে তার মধ্যে প্রায় 20% মহিলারা প্রেগনেন্সিতে থাকেন, পোয়াতি হয়, उस माओ के लिए মাত্র 83টা আইসিডিএস সেন্টার, তার মধ্যেও 3-4টা আইসিডিএস সেন্টারে কোনো সহায়িকা, কোনো কর্মী নেই। বেতন
কত বেতন পায়? একজন সরকারি স্কুলে, একজন সরকারি হসপিটালে যারা কাজ করছে মাসের শেষে বেতন নিয়ে যাচ্ছে 40,000, 50,000, 60,000। कोई खिलाफत नहीं है उन लोगों के खिलाफ। কাজ করছেন দস্তুর মতন, পয়সা নিচ্ছেন, কিন্তু তার মতোই তো আইসিডিএসে কাজ করছে, তার মতোই তো সাফাই কর্মীতে কাজ করছে, তার মতোই তো কলিয়ারিতে যারা কন্ট্রাকচুয়াল আছে তারা কাজ করছে। তাদের বেতন কত? মাস গেলে 4,500। বেতন কত? মাস গেলে 6,500। বেতন কত? মাস গেলে 10,500। যদি মাস গেলে 10,500 টাকা বেতন হয় তাহলে একদিনে 300 টাকা বেতন। মাস গেলে যদি 450 টাকা বেতন হয়, 4,500 টাকা, তাহলে দিন গেলে 150 টাকা বেতন। 150 টাকাতে কি হয় একদিনে? কি হয়? আসানসোল কর্পোরেশনের মেয়র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসানসোল লোকসভা কেন্দ্রে এলেন। আসানসোল লোকসভা কেন্দ্রে 8টা পঞ্চায়েতের ব্লক আর 102টা এখানে আমাদের ওয়ার্ড 106টা। সেই 100 এতগুলো ওয়ার্ডে যে সাফাই কর্মীরা আছে, যে আইসিডিএস সেন্টার আছে, সেখানে যে মহিলারা সুস্থতা সেবা নিতে যাবে, তাদেরকে যারা সেবা দেবে, তাদের জন্য কোনো কথা বললেন না। ব্লুপ্রিন্ট নেই। কেউ? কারণ তিনি এখন কয়লা চোরের টাকার পয়সাতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন গোটা দুর্গাপুর আর গোটা আসানসোল জুড়ে। আর আপনার আমার ট্যাক্সের টাকাতে 100 কোটি টাকা খরচা করে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। মিথ্যা কথা বলছেন। ডিসেম্বরে বাড়ি তৈরির পয়সা দিয়ে দেবে, মিথ্যা কথা বলছেন। এর ওর হাতে টাকা গুঁজে দেবেন। আমি থাকি কুলটিতে নিয়ামতপুর বাজারে, আমিও আমার জামা কাপড় সেলাই করাতে চাই। পয়লা বৈশাখের আগে আমিও গেছিলাম দোকান। লেডিস টেলারটার বাইরে পাশে জেন্টস টেলারটাও ছিল। একটা লোক গেছিল একটা ছিট নিয়ে, কাপড় নিয়ে। बोला कि भैया तो पैंट बना दीजिए, कितना पैसा लगेगा? बोला 350 रुपए। बोले अगर जंगिया बनाएंगे तो कितना लगेगा? तो बोला 35 रुपए। तो बोला ठीक है, मेरे पास तो 350 रुपए नहीं है, ये मेरा कपड़ा है, आप एक तो जंगिया ही बना दीजिए 35 रुपए में। बस एक चीज का ख्याल रखना, झुलटा जाते पाप पर्यন্ত হয়। চালাকি দিয়ে কখনো দেশ চলে? চালাকি দিয়ে কখনো বিধানসভা চলে? চালাকি দিয়ে কখনো মানুষের ভোট আদায় করা যায়? पैसा है आपके पास, मंच बनाकर लोगों को झूठा दिलासा, लोगों को खोखले बांधे और झूठी सपने आप लोग दिखाकर जा रहे हैं। गोटा आसानसोल শিল্পাঞ্চলটা ডুবে যাচ্ছে। ওদিকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটা যে কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে। হিন্দুস্তান কেবলসটা বন্ধ হয়ে গেছে। এনডিএ গভর্নমেন্টে যখন বিজেপি পার্টিটা এই এসে চালুয়ালিয়ারা সেদিনকে সরকারে ছিল অটল বিহারী বাজপেয়ী, সেদিনকে कुल्टी कारखाना बंद कर दिए चले गए। यूपीए गवर्नमेंट मनमोहन सिंह का सरकार और बंसो गोपाल चौधरी जब एमपी थे, उनके साथ और 60-62 एमपी, जब वो लोग बाहर से बोले थे कि हम लोगों को ना तो मिनिस्ट्री चाहिए, ना तो हम लोगों को गाड़ी चाहिए, ना तो हम लोगों को बंगला चाहिए। ভাইপো খাঁচাতে ঢুকে যাবে, মোদি বলবে আর তোমার রেয়াত নেই। তাই সবার ভাইপো ভাগাড়ে যায়, নিজের ভাইপো বেঁচে থাক। এই পলিসিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে। আমাদের কাছে লাল ঝান্ডা কি? আমাদের কাছে পার্টি হলো দীনেশ মন্ডল। আমাদের কাছে পার্টি হলো এই 33 নম্বর ওয়ার্ডের বুক চিতিয়ে খাটার জন্য, পার্টির হয়ে ভোটে লড়ার জন্য প্রত্যেকটা দিন গরিব মানুষের সাথে, তাদের রুটি রুটির সাথে লড়াই আন্দোলনে থাকা। এই মঞ্চ থেকে শুরু করে ওইদিকে দাঁড়িয়ে আছে একদম কম বয়সী ছেলেরা, যারা একটু আগে এসে আমাদেরকে বলে গেল যে 33 নম্বর ওয়ার্ডে এখানে কারো ডাল গলবে না, এখান থেকে যদি যেতে তো জানারা খানিয়ে দিবে। আমাদের কাছে পার্টি এরা, আমাদের কাছে পার্টি দীনেশ মন্ডল।